Hi students, I welcome to all of you to this session of MCQ series on Indian polity. Dear student, আমরা দেখেছি লাস্ট কয়েকটা ক্লাস ধরে আমরা ইন্ডিয়ান পলিটির আমরা কি পড়লাম পার্ট 1 যেখানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পড়লাম, পার্ট 2 এ পড়লাম সিটিজেন অ্যান্ড ইটস মানে ইন্ডিয়ান সিটিজেন, ওকে। দেন সিটিজেনশিপ যে অ্যাক্টগুলো আছে সেগুলো পড়লাম, পার্ট 3তে পড়লাম ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 4-এ পড়লাম আমরা ডিপিএসপি, পার্ট 4A এটা তোমরা জানো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976-এ পার্ট 4-এর এ ছিল যেখানে ফান্ডামেন্টাল ডিউটিস সম্বন্ধে আমরা ডিসকাস করেছি, ফান্ডামেন্টাল ডিউটিস। তো অ্যাকচুয়ালি এই সেশনটা আমি এই জন্য আনছি কারণ থিওরিটিক্যাল নলেজ শুধু মানে তোমাকে কিন্তু এক্সাম ক্লিয়ার করাবে না, পাশাপাশি আমাদেরকে এমসিকিউও সলভ করতে হবে। আদৌ কি আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো কি আদৌ কি আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট বা এটা কি এক্সামে আসে এই কোশ্চেনগুলো? তো সেটার জন্য আমি একটা নতুন একটা সিরিজ, সেটা হচ্ছে 1000+, মোটামুটি মিনিমাম 1000 প্লাস যতগুলো হতে পারে 1000+ এমসিকিউ সিরিজ, এটা কিন্তু আমি আনতে চলেছি। সেখানে কি হবে, আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করব চ্যাপ্টার ওয়াইজ। লেকচার 1 দেখতে পাচ্ছ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, পরপর আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা লেকচারগুলো প্রোভাইড করব। তো তোমরা দেখতে পারো এই যে নোটসগুলো, এটা মানে আমি পিডিএফ ফরম্যাটে নিয়ে এসেছি, দেখা যাক। তো লেট আস সলভ দ্য দ্য এমসিকিউ। সো ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং exercise the most profound influence in framing the constitution, ইন্ডিয়ান কনস্টিটিউশন? তার মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেম করতে গেলে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড মানে পার্ট কোনটা সেটা হচ্ছে তোমাকে বলতে হবে। তো এখানে দেখো অপশানগুলো দেখতে পাচ্ছ, ব্রিটিশ কনস্টিটিউশন, ইউএস কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো অ্যাকচুয়ালি এর অ্যান্সারটা যদি বলি, অ্যান্সারটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935। তোমরা জানো ম্যাক্সিমাম প্রভিশন সেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 থেকে নিয়ে আসা হয়েছে, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু মোস্ট ইনফ্লুয়েন্স এই জায়গা থেকে। এখানে কী করা হয়েছিল অ্যাকচুয়ালি তোমরা জানো যে এস্টাবলিশমেন্ট অফ অল ইন্ডিয়া ফেডারেশন, ইনক্লুসিভ অফ গভর্নর্স প্রভিন্স, চিফ কমিশনার্স প্রভিন্স অ্যান্ড স্টেটস, এগুলো এস্টাবলিশমেন্ট কোথা থেকে? এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 থেকে, ঠিক আছে। কি মানে এস্টাবলিশমেন্ট অফ দিস অল ইন্ডিয়া ফেডারেশন, হ্যাঁ, ইনক্লুসিভ অফ গভর্নর্স প্রভিন্স, চিফ কমিশনার প্রভিন্স অ্যান্ড স্টেট। এটা কিন্তু হয়েছিল কোথা থেকে? 1935 সালে যে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট ছিল সেখান থেকে। এখানে আর কি হয়েছিল? কাউন্সিল অফ স্টেটস হ্যাভিং 260 মেম্বার, যেটা অ্যাকচুয়ালি কাউন্সিল অফ স্টেট যে 260খানা মেম্বার, হ্যাঁ, যেখানে 156টা ছিল কোথা থেকে? ব্রিটিশ ইন্ডিয়া থেকে, আর 104টে কোথা থেকে ছিল? ফ্রম ইন্ডিয়ান স্টেট থেকে, হ্যাঁ। দিস মেম্বার্স ওয়াজ টু বি পারমানেন্ট হাউস উইথ 1/3 মেম্বার টু রিটায়ার এভরি 3 ইয়ার, যেটা এখন আমাদের রাজ্যসভাতে চলে। এখান থেকে কি বলছে যে 260খানা মেম্বার কাউন্সিল অফ স্টেট, হ্যাঁ, এখানে 260খানা মেম্বার, যেখানে 156টা ছিল ব্রিটিশ ইন্ডিয়া থেকে আর 104টে ছিল কোথা থেকে? ইন্ডিয়ান স্টেট থেকে। এবার এটা কি হবে? এটা মানে পার্মানেন্ট হাউস, যেখানে এখন আমাদের পার্মানেন্ট হাউস কি? রাজ্যসভা। তাহলে পার্মানেন্ট হাউসে এদের নমিনেট হবে, এরা মানে ইলেক্টেড হবে, এবং 1/3 মেম্বার কি হবে? রিটায়ার হবে এভরি 3 ইয়ার, প্রত্যেক 3 বছরে, যেটা আমাদের এখানে 2 বছর পর পর হয়, ঠিক আছে। তো আশা করি এটা ক্লিয়ার হলো। হ্যাঁ, এরপরে আর কি কি এই প্রভিশন থেকে 35 থেকে নেওয়া হয়েছিল? ফেডারেল অ্যাসেম্বলি হ্যাভিং 5 ইয়ার্স ডিউরেশন কনসিস্ট অফ 375, 5 বছরের ডিউরেশন, 375 মেম্বার, যেখানে 250টা মেম্বার ছিল ব্রিটিশ ইন্ডিয়া থেকে আর 125টা মেম্বার ছিল ইন্ডিয়ান স্টেট থেকে। তার মানে একটা ফেডারেল অ্যাসেম্বলি তৈরি হবে যেখানে 5 বছরের ডিউরেশন, মানে অ্যাকচুয়ালি যেটা এখন যেটা লোকসভার যে গঠনটা সেটা কিন্তু এইখান থেকে আসে, 5 বছরের একটা ডিউরেশন, এবং সেই সময় ছিল 375টা মেম্বার, যেখানে 250টা ছিল তোমার
কি ব্রিটিশ ইন্ডিয়া থেকে, আর 125টা ছিল ইন্ডিয়ান স্টেট থেকে। এইটাই এখন গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 545, যেটা আমরা এখন দেখি ফিগারটা আছে। অ্যাকচুয়ালি 543 প্লাস 2, দুটো হচ্ছে নমিনেটেড অ্যাংলো ইন্ডিয়ান। তো এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং আরও অনেক কিছু নেওয়া হয়েছিল এখানে। এস্টাবলিশমেন্ট মানে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, অ্যাবলিশ কাউন্সিল অফ ইন্ডিয়া এস্টাবলিশ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা হচ্ছে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা এসেছিলো অ্যাকচুয়ালি, সেটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল এখানে, ঠিক আছে। আর কি করা হয়েছিল? দ্য অ্যাক্ট প্রোভাইডেড ফর ফেডারেল কোড অ্যান্ড এ ফেডারেল ব্যাঙ্ক। তোমরা জানো যে আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই, সেটা কিন্তু এই 1935 সালে সেটা হয়েছিল, 1935, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হলো। প্রথম কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেনটাই দেখো 5 মিনিট টাইম লেগে গেলো, কারণ আমরা যদি ডিটেলসে ডিসক্রাইব করি এখানে লেকচারটা অনেক লেন্দি হয়ে যাবে। আমরা এমসিকিউ টাইপের যদি আমরা সলভ করি তাহলে খুব তাড়াতাড়ি হবে। এবং তোমরা কীভাবে চাইছো সেটা জানিও। দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট ওয়াজ নেক্সট কোশ্চেন বলছে দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট to introduce a representative and popular element in governance of the India was made through, মানে বলছে ফার্স্ট অ্যাটেম্প টু ইন্ট্রোডিউস রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড পপুলার এলিমেন্ট ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে ফার্স্ট অ্যাটেম্প কবে করা হয়েছিল এটা? তো তোমরা জানো এখানে নাম অপশানগুলো থেকে ফার্স্ট অ্যাটেম্প হয়েছিল অপশান এ, দ্যাট ইজ ইয়োর 1961। এবার 1961-এ কী হয়েছিল? অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, এখানে কী হয়েছিল? গভর্নর জেনারেল ওয়াজ এম্পাওয়ার্ড টু ইস্যু অর্ডিন্যান্স ইন কেস অফ এমার্জেন্সির সময় গভর্নর জেনারেল কী করতে পারে? অর্ডিন্যান্স ইস্যু করতে পারে, ঠিক আছে। আর কী হয়েছিল? পার্টিসিপেশন অফ সাম নন অফিসিয়াল মেম্বার ইন ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল পারমিটেড। বুঝা গেল? তার মানে পার্টিসিপেশন মানে এদের পারমিট করা হলো নন অফিসিয়াল মেম্বার কোথায়? ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল, যেখানে এটা পারমিশন করা হয়েছে। তো এটাই হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ইন্ট্রোডিউসড কমিউনাল ইলেক্টোরেট ইন ইন্ডিয়া? এই কোশ্চেনটা ডিসকাস করতে গেলে একটু লেন্দি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কমিউনাল ইলেক্টোরেট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, যেটাকে বলা হয় মরলে মিন্টো রিফর্ম। এই মরলে মিন্টো রিফর্ম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, এখানেই কিন্তু এই যে আমরা যে কোশ্চেন নাম্বার 3টা পড়ছি, 3-র অ্যান্সারটা হবে অপশান নাম্বার সি, দ্যাট ইজ ইউর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909। ফার্স্ট কোথায়? হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ইন্ট্রোডিউস কমিউনাল ইলেক্টোরেট? কমিউনাল ইলেক্টোরেট মানে তোমরা জানো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যেটা। তো মরলে মিন্টো রিফর্ম যেটা হয়েছিল, যেখানে আমরা জানি যে মরলেটা কে ছিল? সেক্রেটারি অফ দ্য স্টেট, আর মিন্টোটা ছিল ভাইসরয় অফ ইন্ডিয়া ছিল, ঠিক আছে। এখানে কি হয়েছিল? ফার্স্ট এভার অ্যাটেম্প্ট টু ব্রিং ইন এ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড পপুলার এলিমেন্ট ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। তাহলে প্রথম এটা কিন্তু কী হয়েছে? রিপ্রেজেন্টেটিভ ইন দ্য ফার্স্ট এভার এটা কি তুলে নেওয়া হয়েছিল? রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড পপুলার এলিমেন্ট ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। ওখানে 1961-এ কী ছিল? ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে পারমিশন করা হয়েছিল নন অফিসিয়াল মেম্বার, ঠিক আছে। আর এখানে কিন্তু পুরো টোটালি অফিসিয়ালি এই জিনিসটা হচ্ছে। তো পরপর ইন্ডিয়ানদের কাছে ক্ষমতা পরপর বেড়ে চলেছে। তো একদম দেখো এই কোশ্চেনগুলো এসেছে এসএসসি গ্রেড 2000 এসএসসি, এখানে দেখো এনডিএতে এসছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এমন নয় যে আমি শুধু এটা ডিসকাস করছি। তো এখানে পরপর আমরা কিন্তু এগুলো দেখছি, ঠিক আছে। তো এখানে দেখো 3 নম্বর কোশ্চেনটা, এখানে আর কি করা হয়েছিল? দ্য প্রিন্সিপাল অফ ইলেকশন ওয়াজ ইন্ট্রোডিউস বাট অনলি ইন সাম কেস। আর কি করা হয়েছিল? যে মানে সত্যেন্দ্র প্রসাদ সিনহা, এসপি সিনহা, ইনি কী হয়েছিলেন? ফার্স্ট ইন্ডিয়ান যে ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিলে
একজন ফার্স্ট ইন্ডিয়ান যে জয়েন করেছিল অ্যাজ এ ল মেম্বার, ঠিক আছে। তার মানে এগুলো কিন্তু হয়েছিল। আর কি হয়েছিল, মুসলিম ওয়্যার গিভেন সেপারেট রিপ্রেজেন্টেশন। মুসলিম আর হিন্দু মানে হিন্দু মানে মুসলিম আর আদার্স রিলিজিয়ান, এদের আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। এই জন্যই লর্ড মিন্টোকে বলা হয় যে ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট। বোঝা গেল? তো এই সমস্ত প্রভিশনগুলো গভর্নমেন্ট অফ এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909 এইখানে মডেলমেন্টো রিফর্মের মাধ্যমে কিন্তু এটা এসেছিল। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে একটা 4 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাসারশন আর রিজন দেওয়া আছে। তো এটা বলতে হবে তোমাকে যে অ্যাসারশন কী হচ্ছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858 transferred the governance of the India from East India Company to Crown. এটা হচ্ছে অ্যাসারশন। এবার রিজনটা বলছে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ আনউইলিং টু অ্যাডমিনিস্টার ইন্ডিয়া অ্যানিমোর। তো এটা কি সঠিক মানে এটা মানে এই রিজনটা কি সঠিক সেটা তোমাকে বলতে হবে। তার মানে এটার এই অপশানটা যদি বলি, অ্যান্সারটা কী হবে তাহলে? অ্যান্সারটা হচ্ছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858 এটা কী করেছিল, ট্রান্সফার দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া ফ্রম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা তো তোমরা সবাই জানো যে 1857 সালে মহাবিদ্রোহ হওয়ার পরে কী করা হয়েছিল, ব্রিটিশ ক্রাউন সরাসরি ব্রিটেন থেকে এটা রুলস রেগুলেশন চালানো হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ক্ষমতা তুলে নেওয়া হয়, ঠিক আছে। এটা তো সবাই জানি। আমরা জানি যে এই 1853-তে যে অ্যাকচুয়ালি যে ইয়েটা এসেছিলো, তোমার চার্টার্ড অ্যাক্ট এসেছিলো, সেটাই অটোমেটিক্যালি নেক্সট কবে আবার চার্টার্ড অ্যাক্ট আসবে সেটাও কিন্তু জানানো হয়নি। তার মানে অটোমেটিক আমরা বলতে পারি যে এটা আগে থেকেই এটা প্ল্যানিং ছিল যে আস্তে আস্তে ব্রিটিশ ক্রাউন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর ক্ষমতা ছাড়া হবে না বাই ব্রিটিশ ক্রাউন। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ আনউইলিং টু অ্যাডমিনিস্টার ইন্ডিয়া এনিমোর, এটা অ্যাকচুয়ালি তা নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু চাইতো, এবং এরা জানো এখান থেকে অনেক ইললিগাল কাজ কারবার করতো, নিজেদের পার্সোনাল বিজনেস চালাতো। তো এটা কিন্তু নয়, অ্যাকচুয়ালি এরা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিলো ক্ষমতাটা ইন ব্রিটিশ ইন্ডিয়া। তার জন্য ব্রিটিশ ক্রাউন ভেবেছিল যে এই একটা সিম্পল একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কিন্তু ক্ষমতা ছাড়া চলবে না। বোঝা গেল? তো আরও একটা তোমাদের কাছে একটাই কোশ্চেন রাখবো যে অ্যাকচুয়ালি আমি কি এত ডিটেলসে ডিসকাস করবো নাকি ওপর একটা জাস্ট কোশ্চেন আর অ্যান্সার বলে চলে যাবো, সেটাও কিন্তু তোমরা জানিও, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর বলছে বাই ভার্চু অফ হুইচ অ্যাক্ট ডায়ারকি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। তো ডায়ারকি মানে এই যে ডুয়াল গভর্নমেন্ট, এটা কবে এটা আনা হয়েছিল? তো 5-এর যদি অ্যান্সারটা বলি সেটা হচ্ছে বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919, যেটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919, it is also called মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। তো অ্যাকচুয়ালি এখানে অনেক ঘটনা ঘটেছিল, সেখানে আমি যদি এখানে ডিটেলসে ডিসকাস করি তাহলে ফার্স্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মন্টেগু ওয়াজ দ্য মানে এখানে সেই সময় কী ছিল, সেক্রেটারি অফ দ্য স্টেট, অ্যান্ড চেমসফোর্ড কী ছিল, ভাইসরয় ছিল, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে নেক্সট পয়েন্টটা যদি আমি বলি তাহলে এটা বলতে পারি যে দ্য আইডিয়া অফ দ্য রেসপন্সিবল গভর্নমেন্ট ওয়াজ এমফাসাইজড আপন, মানে এখানে যে রেসপন্সিবল গভর্নমেন্ট একটা গঠন করা হবে সেইটা কিন্তু এই আইডিয়াটা কিন্তু এখানেই তোলা হয়েছিল, ঠিক আছে। আর কি করা হয়েছিল, অল অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্টস ওয়ার ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস, একটা সেন্ট্রাল একটা প্রভিন্সিয়াল, যেটা এখনও আমাদের দেশে চলে। একটা সেন্ট্রাল একটা প্রভিন্সিয়াল, দুটো আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছিল। এখন আমাদের জানো 7 নম্বরে যে শিডিউল আছে, তালিকা, সেখানে শিডিউল আছে, সেখানে সেন্ট্রাল লিস্ট আছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আছে তোমরা জানো, আর কনকারেন্ট লিস্ট যেটা সেন্ট্রাল স্টেট দুটোই রুল বানাতে পারে। তো সেই ব্যাপারটা সেই অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্ট যেগুলো সেটা কিন্তু এই ডিভাইড করা হয়েছিল সেন্ট্রাল আর প্রভিন্সিয়াল দুটো ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। এই প্রভিন্সিয়াল সাবজেক্ট এটা ফার্দার ডিভাইড করা হয়েছিল 2 পার্টে, যেটা হচ্ছে একটা ট্রান্সফার্ড
আর একটা রিভাইসড, এই রিজার্ভ, সরি ট্রান্সফার্ড আর একটা রিজার্ভ, ঠিক আছে, বোঝা গেল। তো এই ট্রান্সফার্ড সাবজেক্টটা এটা কি করা হয়েছিল তোমরা জানো, দ্য ট্রান্সফার্ড সাবজেক্ট ওয়ার টু বি অ্যাডমিনিস্ট্রার্ড বাই গভর্নর, ঠিক আছে, উইথ দ্য এইড অফ দ্য মিনিস্টার রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল, মানে যে মিনিস্টার রেসপন্সিবল যারা ছিল লেজিসলেটিভ কাউন্সিল তাদের সাহায্য নিয়ে এটাকে অ্যাডমিনিস্টার করা হতো ট্রান্সফার্ড সাবজেক্টটা গভর্নর দ্বারা, ঠিক আছে। আর এখানে দেখো মানে মানে আর কি বলছে, দ্য গভর্নর গভর্নর ওয়াজ নট রেসপন্সিবল টুয়ার্ডস লেজিসলেটিভ কাউন্সিল ইন দ্য ডিসচার্জ অফ দ্য রিজার্ভ সাবজেক্ট, বুঝা গেল। তার মানে এই যে এই গভর্নর সে রেসপন্সিবল ছিল না যখন ওই রিজার্ভ সাবজেক্ট যখন হচ্ছে ডিসচার্জ হচ্ছে, সেখানে কিন্তু কোনো রেসপন্সিবল ছিল না, ঠিক আছে। আর এখানেই কিন্তু এই ফার্স্ট টাইম কি করা হয়েছিল, বাইক্যামেরাল, ঠিক আছে, মানে এই যে ডায়ারকি যেটা বলছো ডায়ারকি, তো এই বাইক্যামেরাল বা টু হাউস যেটা আমাদের রাজ্যসভা লোকসভা যেটা বলে, তো এই ফার্স্ট টাইম ইন্ডিয়ান কাউন্সিল ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল, ওকে, দ্যাট মিনস টু হাউস, একটা লোকসভা একটা রাজ্যসভা, ঠিক আছে। আর এইখানেই কিন্তু ফার্স্ট টাইম প্রথম ডাইরেক্ট ইলেকশন হয়েছিল কান্ট্রিতে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে মানে এখানে এই যে ডাইরেক্ট ইলেকশন যেটা এসেছিলো সেটা এখানেই কিন্তু এসেছিলো, ঠিক আছে। আর এখানে এস্টাবলিশমেন্ট করার কথা বলা হয়েছিল, মানে পাবলিক সার্ভিস কমিশন, সে যেটা 1926 সালে এস্টাবলিশ করা হয়েছে তোমরা জানো। সো পাবলিক সার্ভিস কমিশন মানে এস্টাবলিশমেন্টের কথাও এখানে বলা হয়েছিল। তো আশা করি এটা বোঝা গেল। এরপরে দেখো নেক্সট পয়েন্ট বলছে, কোশ্চেন নাম্বার 6, দ্য instrument of instruction contained in the Government of India Act 1935 has been incorporated in the Constitution of India in the year of 1950 as, তাহলে এই কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সারটা কী হবে, এমার্জেন্সি প্রভিশন, অ্যান্সার ইজ ইয়োর ডি। তার মানে কি বলছে, ইনস্ট্রুমেন্ট of instruction contained in the Government India Act of 1935 has been incorporated in Constitution of India in 1950, এই যে এমার্জেন্সি প্রভিশন এটা কিন্তু 1935 থেকে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 থেকে নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে। তো এটা এনডিও 2009 কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো এখানে একটু বলে রাখি যে মানে জার্মানি থেকে তোমরা তো জানো যে মানে এই যে এমার্জেন্সি মানে তোমরা জানো এটা স্যার জার্মানি থেকে নিয়েছিল, অ্যাকচুয়ালি জার্মানি এমার্জেন্সি অ্যান্ড ইটস এফেক্ট অন ফান্ডামেন্টাল রাইটস, এই ব্যাপারটা কিন্তু জার্মানি থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। আর এমার্জেন্সির প্রভিশন যেটা বলছি সেটা কিন্তু আবার 1935 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, এইটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 3, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 ওয়াজ বেসড অন, এটা কি মানে অপশান 3টে অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যান্সারটা কী হবে বল, ইট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ দ্য ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 এক্ষুনি আমি ডিসক্রাইব করলাম, তো অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রিন্সিপাল অফ ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেমের উপরে বেস করা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে, দ্য মোনোপলি অফ ইন্ডিয়ান ট্রেড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যাবলিশড বাই, কোন অ্যাক্ট দ্বারা অ্যাবলিশ করা হয়েছিল তোমরা বলো। তো এর কোশ্চেনের অ্যান্সার হবে চার্টার্ড অ্যাক্ট অফ 1813। তো এইখানে কী করা হয়েছিল, মোনোপলি অফ ইন্ডিয়া ট্রেড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যাবলিশড, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এরপরে কোশ্চেন নাম্বার আমরা 10টা কোশ্চেন আজকে ডিসকাস করব। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 9, কনসিডার দ্য ফলোয়িং অ্যাক্ট, এইগুলো এই যে রেগুলেটিং অ্যাক্ট তোমরা জানো যে এটা 73 এসেছিলো, পিটস 84 এসেছিলো, 1784, চার্টার্ড অ্যাক্ট এসেছিলো 4বার এসেছিলো 20 বছর পর 1793 থেকে +20 করে যাও। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছিলো, হ্যাঁ 1861 এসেছিলো, ঠিক আছে। যাই হোক, তো এইগুলো মানে হুইচ ইজ কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স, তো সেটা তোমাকে জানাতে হবে।
তো অ্যাকচুয়ালি তোমরা জানো যে এর মানে এই কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সারটা কী হবে বলো? কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সারটা হবে 1 2 3 4। কেন? কারণ এটা 1773 এসেছিলো। এটা আমি এক্ষুনি বললাম 1784-তে এসেছিলো। তারপরে চার্টার্ড অ্যাক্ট এসেছিলো 1793 থেকে শুরু, 1793, 1813, 1833, 1853। আর এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেটা বলছি সেটা এসেছিলো 1861 থেকে এসেছিলো, 1861-তে, 1892-তে, ঠিক আছে। তারপরে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909 এসেছিলো। তারপরে কবে এসেছিলো? 1919। তো এইভাবে কিন্তু এসেছিলো। তার মানে ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে গেলে তাহলে কিন্তু 1 2 3 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তারপরে কোশ্চেন নাম্বার 10, আজকে এটা লাস্ট কোশ্চেন। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, দ্য অবজেক্টিভ অফ দ্য মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অফ 1919 ওয়াজ। কী ছিল এর অবজেক্টিভটা ছিল? তো এর অ্যান্সারটা কী হবে? দেখো মানে আগে এগুলো পড়ো, ঠিক আছে। অপশানগুলো আগে পড়তে হবে। তো অপশানগুলো আগে পড়লে দেখো, টু গিভ পাওয়ার টু দ্য লোকাল গভর্নমেন্ট, এইরকম কিছু ছিল কি? টু এস্টাবলিশ ডায়ারকি ইন দ্য প্রভিশন, এটা তো অবশ্যই ছিল ডায়ারকি, ডুয়াল গভর্নমেন্ট যেটা, ঠিক আছে। টু এক্সটেনশন অফ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, এক্সটেনশন করেছিল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, এটাও তো ছিল। তাহলে 2 আর 3, তার মানে সি ওর অ্যান্সার। কারণ এক্ষুনি আমি পড়লাম, ঠিক আছে, এক্ষুনি আমি পড়লাম যে দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল, 2 হাউস করা হয়েছিল, ঠিক আছে। বোঝা গেল? আর আরও একটা যেটা পড়েছিলাম, অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্ট ওয়ার ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস, দ্যাট ইজ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল। তাহলে এক্সটেন্ড করা হয়েছিল। তাহলে আশা করি এটা বোঝা গেল। আর লোকাল গভর্নমেন্ট সম্বন্ধে কোনো কিছু বলা হয়নি। তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তো নেক্সট ক্লাসে আমরা পার্ট 2 কন্টিনিউ করবো এটারই, ঠিক আছে। তো ভিডিওর সঙ্গে আমার সঙ্গে কন্টিনিউ থাকো, আশা করি তোমাদের উপকার হচ্ছে। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।